ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই চ্যানেলটি মেনলি বাংলা বিষয়ের উপর তৈরি করেছিলাম, কিন্তু এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে মেন প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমি কিছু ভিডিও ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তারই কিছু মাল্টিপল টাইপ চয়েস প্রশ্ন আমি বিষয়ভিত্তিক তুলে ধরছি, যেগুলো তোমাদের খুবই উপকার লাগবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি ক্ষুদ্র, চ্যানেলটি সকল সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি আমার ইন্সপিরেশন আরও বৃদ্ধি পাবে। প্রথম প্রশ্ন যেটি আছে বন্ধুরা, দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে প্রথম প্রশ্ন: লোকসভার সদস্য না হয়ে কে লোকসভায় অংশ নিতে পারে কিন্তু ভোট দিতে পারে না? লোকসভার সদস্য নয় কিন্তু লোকসভার কাজে অংশ নিতে পারে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে এমনই একটা পদ যেটি হচ্ছে আইন বিভাগের সর্বোচ্চ পদ। এটি ভারত সরকারের আইন বিভাগের সর্বোচ্চ পদ। ঠিক আছে, এরপর বলে রাখি, যেমন রাষ্ট্রপতি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। অ্যাটর্নি জেনারেল, আর একটা হচ্ছে সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেলটি হচ্ছে এখানে অ্যাটর্নি জেনারেলের পরবর্তী পদ, মানে সেকেন্ড কমান্ড্যান্ট বলা যেতে পারে, তাহলে সলিসিটর জেনারেল। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে আইডিয়া আছে, আমি নেক্সট পরে আলোচনা করব। পরের যে প্রশ্ন আছে আমি চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে। কাকে বলা হয় জনগণের টাকার অভিভাবক? জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়? রাষ্ট্রপতি, ক্যাগ, সংসদ এবং মন্ত্রিপরিষদ। এখানে উত্তর হবে ক্যাগ। ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। প্রধান, এটা হচ্ছে ক্যাগের ফুল ফর্ম। ক্যাগের বর্তমান প্রধান কে আছেন? সংজয় মূর্তি। এগুলো খুব কারেন্ট জিনিস, আমি খুঁজে বের করে উল্লেখ করেছি। তো ক্যাগ হচ্ছে আমাদের জনগণের টাকার অভিভাবক বলা হয় ভারতীয় সংবিধান অনুযায়ী। এরপর আমি বন্ধুরা 3 নম্বর পয়েন্টে চলে যাব। 3 নম্বর পয়েন্টে কী আছে? 3 নম্বর প্রশ্নে কী আছে? আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল হলো ভারতের প্রথম অধিকারক। সবথেকে টপ অধিকারক হচ্ছে অ্যাটর্নি জেনারেল পদটি। এবং দ্বিতীয় আইন অধিকারক কাকে বলা হয়? এই যে একটু আগে বলে দিলাম আগের প্রশ্ন, সলিসিটর জেনারেল। ঠিক আছে, দ্বিতীয় আইন অধিকারক বা সেকেন্ড ল অফিসার বলা হয় সলিসিটর জেনারেল। ঠিক আছে, এরপর আমি 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আইনগত বিষয়ে ভারত সরকারকে কে পরামর্শ দেন? আইনগত বিষয়ের আগের প্রশ্নে বলেছি, আইনগত বিষয়ের সবথেকে টপ অফ দ্য টপ বস হচ্ছে, যে পদটি আছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এবং সেকেন্ড কমান্ড্যান্ট বললাম যে সলিসিটর জেনারেল। তাহলে আইনগত বিভাগকে সরকার কোনো বিষয়ে সরকার কে পরামর্শ দেয়? তাহলে অবশ্যই অ্যাটর্নি জেনারেল। এটা মাথায় রেখে দিও সকলে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমি চলে যাব 4 নম্বর। ক্যাগ এবং অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? ক্যাগ এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ম্যাক্সিমাম পদগুলিকে যারা আসীন হন বা সিলেক্টেড হন বা নমিনেটেড হন তাদের নিয়োগ করে থাকেন। তাই রাষ্ট্রপতি ক্যাগ এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। এরপর চলে যাব 5 নম্বর প্রশ্ন। এটা অনেক প্রশ্ন আসে, যেগুলো আমি খুঁজে নোটস করে তোমাদের সুবিধার্থে এগুলো বলে দিচ্ছি। 5 নম্বরে আছে, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত থাকতে পারে? মানে মাস থাকতে পারে ব্যবধান? এটা উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, লোকসভা ভোটের প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, লোকসভা ভোটে ন্যূনতম প্রার্থী হতে গেলে বয়স হতে হবে 25 বছর, 25 ইয়ার্স। পরের প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে লোকসভায় রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়া সম্প্রদায়ের প্রতিনিধি মনোনীত করতে পারেন? উত্তর হবে 2 জন। ঠিক আছে, এবার পরের প্রশ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা আনতে গেলে সেই প্রস্তাব কোথায় উপস্থাপন করতে হয়? মানে কোন অফিসে উপস্থাপন করতে? সেটা হচ্ছে লোকসভা অথবা রাজ্যসভা। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। কেন্দ্রীয় আইনসভায় কবে সন্ত্রাসবাদীরা আক্রমণ করে? কেন্দ্রীয় আইনসভায় সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল 13ই ডিসেম্বর 2001 সালে, এবং যে সন্ত্রাসবাদী সংগঠন আক্রমণ করেছিল সেটা হচ্ছে লস্কর-ই তৈবা। ঠিক আছে, লস্কর-ই তৈবা এই আইনসভায় আক্রমণ করেছিল সন্ত্রাসবাদীরা AK-47 নিয়ে। প্রায় 5জন সন্ত্রাসবাদী হঠাৎ AK-47 নিয়ে আইনসভায় আক্রমণ করে, এবং এর ফলে কি হয়? 9 জন মৃত হন। ঠিক আছে, আর প্রায় 18 জন আহত হন। ঠিক আছে, এর মধ্যে পুলিশ আছে, সিকিউরিটি আছে বা সিভিল পার্সন আছে, সকলেই আছে। তাহলে এটা মাথায় রেখে দিও। এবং আক্রমণ হয়েছিল প্রায়, আমি বলে দিচ্ছি, 11:40 নাগাদ, 11:40
40 নাগাদ হঠাৎ আমাদের আইনসভা, কেন্দ্রীয় আইনসভায় সন্ত্রাসবাদীরা আক্রমণ শানায়। ঠিক আছে, এই নিয়ে পরবর্তীকালে অনেক বিষয় আছে যেগুলো আমি পরে আলোচনা করে দিতে পারি। এরপর আমি চলে যাব 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন কি, যে ভারতের সংসদ কী কী নিয়ে গঠিত? সংসদ, এটা খুব মাথায় রেখে, তো ভারতের যে সংসদ আছে সেটা কী কী নিয়ে গঠিত? ভারতের সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। আমি বলেছি লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, আগেই আমি বলে দিয়েছি কয়েকটি ভিডিও। এবং রাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান। ঠিক আছে, কিন্তু আরেকটা মাথায় রেখো, কার্যনির্বাহী ক্ষমতার প্রধান হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী। কার্যনির্বাহী ক্ষমতার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটা হচ্ছে নাম সর্বস্ব বা নিয়ম সর্বস্ব। ঠিক আছে, তাহলে ভারতের যে সংসদ আছে সেই সংসদ 3টি জিনিস নিয়ে গঠিত, একটা রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। এরপর চলে যাবো বাজেট যে উত্থাপন হয়, বার্ষিক বাজেট উত্থাপন হয়, সেই বাজেট উত্থাপন কোন অনুচ্ছেদে বা কোন ধারায় আছে? 112 নম্বর ধারায়। অনেক প্রশ্ন আছে যেগুলো আমি বেশ দেখে ইম্পর্টেন্টগুলো আমি আলোচনা করছি। এবার 9 নম্বরে চলে যাবো বন্ধুরা। 9 নম্বর আছে রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত? রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, লোকসভার সদস্যদের কার্যকালকে মেয়াদ হলে তখন 5 বছর, কিন্তু রাজ্যসভার হলেই সেটা 6 বছর। 10 নম্বর প্রশ্ন কী আছে, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? এটা আমি বহুত দিন আগে থাকতে পড়েছি, 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। ঠিক আছে, এরপর চলে যাব রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার কে চেয়ারম্যান বলতে বোঝায় চেয়ার কে হয়ে থাকেন, মানে কে পরিচালনা করেন। আমি আগেই বলেছি রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি চেয়ারম্যান। ঠিক আছে, উপরাষ্ট্রপতি, বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে? জগদীপ ধনখড়। আমি আগেই আলোচনা করছি, 11ই আগস্ট 2022 সালে তিনি তার পদে আসীন হন। এবার বলে রাখি আমাদের রাষ্ট্রপতি কি, আমি ছোটো এই সাইড যে অপশানগুলো ছিল, আমাদের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু ম্যাডাম। আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম। প্রধানমন্ত্রী সকলেরই জানা নরেন্দ্র মোদী স্যার। এবং স্পিকার, লোকসভার বর্তমান স্পিকার, লোকসভার যে স্পিকার আছেন তার নাম কি আছে? ওম বিড়লা। এই জিনিসগুলো মাথায় রেখে দিও, এ থেকেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর চলে যাবে 12 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা প্রায় 250 জন। ঠিক আছে, এরপর 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভাঙা যায় না? মানে লোকসভা কি ভাঙা যায়, বিধানসভা কি ভাঙা যায়, রাজ্যসভা কি ভাঙা যায়? অবশ্যই ভাঙা যায়, 3টেই ভাঙা যায়, যখন খুশি ভারতীয় সংবিধান আইন অনুযায়ী ভেঙে দেওয়া যায়। তাই উত্তর হবে কোনোটি ভাঙা যায় না বা কোনোটিই নয়। ঠিক আছে, এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র কত? ভারতের তো প্রায় লোকসভা কেন্দ্র 543টা। ঠিক আছে, তাহলে তার মধ্যে বৃহত্তম লোকসভা কেন্দ্র হচ্ছে লাদাখ। ঠিক আছে, লাদাখ হচ্ছে সবথেকে বৃহত্তম লোকসভা কেন্দ্র। ঠিক আছে, এরপর আমি চলে যাব 15 প্রশ্নটি, ভারতের রাজ্যগুলি থেকে কতজন লোকসভা সদস্য নির্বাচিত হন? ভারতের রাজ্যগুলি থেকে লোকসভা সদস্য নির্বাচিত হন 530 জন সদস্য। ঠিক আছে, এরপর 16 নম্বর প্রশ্ন, লোকসভা 0 আওয়ার্স এর সর্বোচ্চ সময় কত? লোকসভায় 0 আওয়ার্সের সর্বোচ্চ সময় হচ্ছে 1 ঘন্টা। আমি বলে রাখি 0 আওয়ার্সটা কি, 0 আওয়ার্সটা ছোট্ট করে বলে রাখি। লোকসভায় যারা সাংসদ হন, লোকসভায় প্রায় সাংসদ তো আমাদের 543 জন, সেই একজন সাংসদ তার জনহিতৈষী বিভিন্ন প্রকল্প নিয়ে তার এই 0 আওয়ার্সে তিনি লোকসভায় উপস্থাপন করতে পারেন। ঠিক আছে, তারা কিন্তু প্রাইমারিলি 3 মিনিটের চান্স পান কথা বলার, কিন্তু 0 আওয়ার্সে সর্বোচ্চ সময় বৃদ্ধি হচ্ছে প্রায় 1 ঘন্টা। 0 আওয়ার্সে সর্বোচ্চ সময় বৃদ্ধি হচ্ছে প্রায় 1 ঘন্টা, কিন্তু ওরা প্রাইমারিলি 3 মিনিট সময় পেয়ে থাকেন। তাহলে 0 আওয়ার্স বলতে বুঝতে পারলে সাংসদদের জনহিতৈষী বা তার এলাকার বিভিন্ন প্রকল্পের বা যেগুলো উন্নয়নশীল প্রকল্পের কথা এই 0 আওয়ার্সে তারা উপস্থাপন করতে পারে লোকসভা স্পিকারের কাছে বা সরকারের কাছে। ঠিক আছে, এরপর আমি 17 নম্বরে চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট 17 নম্বরটা, যে লোকসভার মোট আসন সংখ্যা কত? এই একটু আগে বললাম লোকসভার মোট আসন সংখ্যা 543। 18 নম্বর, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি বা তা সলভ করেন কে? রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সম্পর্কে নির্বাচন সম্পর্কে কোনো বিরোধ, মতপার্থক্য দেখা দিলে তা নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে আইন বা বিচার বিভাগের সবচেয়ে টপ জায়গা।
ঠিক আছে, আমি বলে দিই সংসদ, একটু আগে বলে দিলাম সংসদ লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে সংসদ গঠিত হয়। নির্বাচন কমিশন সকলেই জানো যে নির্বাচন করানোর জন্য, বিভিন্ন নির্বাচন করানোর জন্য সেটি এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন কমিশন যদি নিষ্পত্তি করে না, সুপ্রিম কোর্ট করেন। হাইকোর্ট সম্পর্কে প্রত্যেকটি রাজ্যের হাইকোর্ট আছে, এক একটি হাইকোর্ট আছে, যেমন আমাদের রাজ্যের হাইকোর্ট কি আছে, কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, হাইকোর্ট হচ্ছে বিচার বিভাগীয় ব্যবস্থা রাজ্যগুলির ক্ষেত্রে সবথেকে বড় বা টপ জায়গা। ঠিক আছে, এরপর আমি 19 নম্বর প্রশ্ন চলে যাব। 19 নম্বর প্রশ্নটা, সুপ্রিম কোর্টে কত প্রকার রিট বা লেখ জারি করা হয়? 5 প্রকার লিগ বা লেখ জারি করা হয়। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের রক্ষাকারী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আছে। ভারতীয় সংবিধান রক্ষাকারী বলা হয় সুপ্রিম কোর্টকে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে সংবিধান বিপর্যয় হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট তার ক্ষমতা দেখাতে পারে এবং সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট সমস্ত কিছু পদক্ষেপ নিতে পারে। আমি বলে দিচ্ছি সাংসদ, রাষ্ট্রপতি, এই পরে যে অপশানগুলো আছে সেগুলো তোমরা খেয়াল রেখো এবং সেগুলোর একটি ছোট্ট ডেসক্রিপশন টাইপের জিনিস মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, এরপর আমি চলে যাব পরের প্রশ্ন চলে যাব, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট, একটি চেঞ্জ হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? এটার উত্তর হবে 33 জন। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী কি? বললাম সংবিধানের রক্ষাকর্তাও যেমন সুপ্রিম কোর্ট, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারীও কিন্তু সুপ্রিম কোর্ট। আমি বলে দিয়েছি এই পদ, রাষ্ট্রপতি সম্পর্কে বলে দিয়েছি, লোকসভা সম্পর্কে বলে দিয়েছি এবং সংসদ সম্পর্কেও বলে দিয়েছি। এই যে পয়েন্টগুলো, এগুলো মাথায় রাখতে হবে এবং সেগুলো বুঝে বুঝে অ্যান্সারগুলো তৈরি করতে হবে। তাহলে অনেক প্রশ্ন আছে যেগুলো একবার দেখি, যেহেতু মাল্টিপল টাইপ চয়েস প্রশ্ন, তাহলে আশা করি অসুবিধা হবে না। অনেক প্রশ্ন এই নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওটি ভালো থেকো, সুস্থ থেকো।